কক্ষে মহারানী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। সেই সময় কক্ষে এক বৃদ্ধা মহিলা এসে দাঁড়ায়। ব্যাস, আমি এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলাম, কখন মহারানী রাজকুমারীর জন্ম দেবেন। এখন আমাকে একে নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কেউ যেন জানতে না পারে। বৃদ্ধা মহিলাটি রাজকুমারীকে কোলে তুলে নেয় এবং রাজপ্রাসাদের পেছনের গুপ্ত দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। কিছু সময় পর মহারানীর জ্ঞান ফেরে। হে কি, আমার রাজকুমারী কোথায় গেল? মহারাজ, মহারাজ! মহারানী ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ান এবং কাঁপতে কাঁপতে মহারাজের কাছে যান। কি হয়েছে মহারানী? তুমি এত ঘাবড়ে আছো কেন? আর আমার মেয়ে কোথায়? আমি কতক্ষণ ধরে ওর অপেক্ষা করছি। মহারাজ, আমি রাজকুমারের জন্ম দিয়েছি, কিন্তু আমি তার মুখ দেখিনি। আমার বাচ্চা অদৃশ্য হয়ে গেছে। এটা কি করে হতে পারে? রাজপ্রাসাদ থেকে রাজকুমারী কিভাবে অদৃশ্য হতে পারে? দাইমা, তাড়াতাড়ি সামনে এসো। দাইমা ঘাবড়ে গিয়ে দৌড়ে আসে। কি হয়েছে মহারাজ? রাজকুমারী কোথায়? আমি তো ওষুধ আনতে গিয়েছিলাম মহারানীকে দেব বলে। এই অনর্থ কিভাবে হলো? কার এত সাহস যে আমার রাজকুমারীকে চুরি করবে? হে ভগবান, এখন আমরা আমাদের বাচ্চাকে কিভাবে খুঁজবো? মহারাজ, আমার যে কোনো মূল্যে আমার মেয়েকে চাই। আমি আমার বাচ্চাকে ছাড়া বাঁচতে পারবো না মহারাজ, বাঁচতে পারবো না। রানী, আমিও ভেতর থেকে খুব ভেঙে পড়েছি, কিন্তু সাহস রাখো। আজই পুরো রাজ্যে ঘোষণা করে দেওয়া হবে যে যে কেউ কোনো অজানা বাচ্চাকে দেখবে সে যেন তৎক্ষণাৎ রাজপ্রাসাদে খবর দেয়। পুরো রাজপ্রাসাদ শোক ও ভয়ে ডুবে গেল। অন্যদিকে সেই বৃদ্ধা রাজকুমারীকে নিয়ে গভীর জঙ্গলে পৌঁছায়, যেখানে মদন আগে থেকেই অপেক্ষা করছিল। দেখো, আমি রাজকুমারীকে নিয়ে এসেছি। এখন এর বদলে আমার ধন সম্পদ চাই। হ্যাঁ, কেন নয়, আমার এর খুব দরকার ছিল। এমনিতেও আমি আগে অনেক বাচ্চাকে জড়ো করে বিক্রি করেছি। একেও কয়েকদিন রাখবো, তারপর কোনো ব্যবসায়ীর হাতে বেচে দেব। যা খুশি করো, কিন্তু মনে রেখো 20 বছর পর্যন্ত এই রাজকুমারী যেন রাজপ্রাসাদে না পৌঁছায় এবং কেউ যেন জানতে না পারে যে এ রাজকুমারী। নিশ্চিন্তে থাকুন, আমি এর পুরো খেয়াল রাখবো। বৃদ্ধা টাকা নিয়ে চলে যায় এবং মদন রাজকুমারীকে নিয়ে নিজের বাড়ি পৌঁছায়। সেখানে তার স্ত্রী সুরভি দাঁড়িয়েছিল। আরে, এ কি? আজ আবার কোন অলক্ষীকে তুলে এনেছো? আর এই মেয়েটা এত কালো কেন? আরে ভাগ্যবতী, তোমার তা দিয়ে কি দরকার? একে মেয়ে বানিয়ে রাখতে হবে না, চাকরানি বানিয়ে রাখবো। সময় এলে বিক্রি করে দেব, ততক্ষণ কেউ যেন জানতে না পারে যে এটা আমাদের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। আপনার এই ব্যবসা তো দিন দিন বেড়েই চলেছে। গতবার 4টে বাচ্চা থেকে অনেক টাকা পাওয়া গিয়েছিল। এখন তো আমাদের এই ধান্দার দরকারও নেই। আর শুনেছি রাজা কড়া নিয়মও জারি করেছেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন এর কি করি? কিন্তু একে কিনবে কে? দেখো এর রং কত কালো। এত কালো মেয়েকে কেউ কিনবে না। তার চেয়ে ভালো একে নিজের বাড়িতেই রেখে দিই, চাকরানির কাজ করবে। এক টুকরো রুটিকে কোনায় পড়ে থাকবে। এটাও ঠিক, এমনিতেও আমাদের কোনো সন্তান নেই, ঘরের কাজ করার কেউ নেই, কেউ তো চাই। হ্যাঁ, তাই আজ থেকে ঘরের সব কাজ ওই করবে। এইভাবে মদন আর সুরভি রাজকুমারীকে নিজেদের কাছে রেখে দেয়। সময় ধীরে ধীরে কাটতে থাকে এবং দেখতে দেখতে 18 বছর কেটে যায়। রাজকুমারী গৌরী এখন 18 বছর হয়ে গেল। সে দিন রাত
মদন আর সুরভির সেবা করে, তবুও তাকে মারধর আর গালিগালাজ সহ্য করতে হয়। কিরে, মনে গেলি নাকি গৌরী? কতক্ষণ ধরে তোর অপেক্ষা করছি, ঘরে এত কাজ পড়ে আছে আর তোকে এখনো দেখা যাচ্ছে না যে। মা, আমি সব কাজ করে দিয়েছি, অল্প বাকি আছে, সেটাও করে দেব। আমার জ্বর জ্বর লাগছে, তাই দেরি হয়ে গেল। আমি তোকে কোনো ধর্মশালায় রাখিনি, বুঝেছিস? খেতে হলে কাজ করতে হবে, আর আমাকে মা বলবি না, আমি তোর মা নই। আরে ও একটু মা বলছেই তো, তাতে কি হয়েছে? না, আমার এত কালো কুৎসিত মেয়ে হতেই পারে না। গৌরীর চোখে জল চলে আসে এবং সে চুপচাপ কাপড় তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দেখো, এ দিন দিন আরো কালো হয়ে যাচ্ছে। গ্রামবাসী আমার মজা ওড়ায়, বলে কেমন কালো মেয়ে। কিন্তু সবাইকে কিভাবে বলি যে এ হলো হারিয়ে যাওয়া রাজকুমারী? কি, এটা কি সত্যিই রাজকুমারী? হ্যাঁ, কিন্তু এর কথা কাউকে বলো না। ঠিক আছে। অন্যদিকে গৌরী কাঁদতে কাঁদতে পুকুর পাড়ে বসে পড়ে। হে ভগবান, আমার মা বাবা আমাকে এত ঘৃণা কেন করেন? মা বলে সে আমার মা নয়। সে কি সত্যিই আমার মা নয়? আমি দিন রাত খাটুনি করি, তবুও একটু ভালোবাসার কথা শুনতে পাই না। গৌরী ফুঁপিয়ে কাঁদতে থাকে এবং কাপড় ধুয়ে গ্রামের দিকে আসতে থাকে। তখন রাস্তায় দুজন গ্রামবাসী কথা বলছিল। আরে, তুই ওকে দেখেছিস? এটা মদনের মেয়ে না? হ্যাঁ, ঠিক বলেছিস। আর দেখ কত কালো হয়ে গেছে। কিন্তু একটা কথা মানতে হবে, সুরভি ওকে খুব মারে, দিনভর ঘরের কাজ করায়। এটা এত কালো, তাই হয়তো মারধর করে। কারণ এত কালো মেয়েকে কে বউ করে নিয়ে যাবে বল? কিন্তু তোকে বলছি, শোন, ও না ওদের মেয়েই নয়, ও নিশ্চয়ই কোথাও থেকে তুলে এনেছে। নয়তো নিজের বাচ্চার ওপর কি কেউ এত জুলুম করতে পারে বল? কিছুই হতে পারে, এতে আমরা কি করতে পারি? গ্রামবাসীরা চলে যায়, কিন্তু গৌরী সব কথা শুনে ফেলে। এরা কি বলছিল? ওরা কি আমার মা বাবা নয়? না না, এমন হতে পারে না, ওরা আমারই মা বাবা। গ্রামবাসীরা যা খুশি বলুক, আমার কিছু যায় আসে না। গৌরী বাড়ির দিকে যায়। বাড়ির ভেতর থেকে জোরে জোরে হাসির শব্দ আসছিল। বাড়িতে মনে হয় কেউ আছে যে এত জোরে হাসছে। আমাকে লুকিয়ে শুনতে হবে ভেতরে কি কথা হচ্ছে। গৌরী লুকিয়ে পড়ে। ভেতরে মদন আর সুরভি কথা বলছিল। দেখো, আমি এক ব্যবসায়ীকে খুঁজে পেয়েছি যে গৌরীকে কিনতে পারে। এর বদলে আমরা ভালো টাকাও পেয়ে যাব। চলো, তাহলে তো ভালোই। জলদি ওকে বেচে দাও, আর আমরা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে ভালো বাড়ি বানিয়ে থাকবো। কারণ এখন তো আমাদের রাজা মহারাজাদের মতন জীবন কাটাতে হবে। আর একদিন অপেক্ষা করো, তারপর দেখবে আমি এর এমন ব্যবস্থা করব যে আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না। এইসব কথা গৌরী দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে এবং অঝরে কাঁদতে থাকে। তার মানে গ্রামবাসীরা ঠিকই বলছিল, এরা আমার মা বাবা নয়, তাই আমাকে বিক্রি করার চেষ্টা করছে। কিন্তু আমাকে এখান থেকে যে করেই হোক পালিয়ে চলে যেতে হবে। তখনই সুরভি তাকে দেখে ফেলে। গৌরী, গৌরী, তুই এখানে কি করছিস? আমি আমি সব কাপড় ধুয়ে দিয়েছি। ঠিক আছে, কাল আমরা অন্য রাজ্যে যাচ্ছি, তোকেও সাথে চলতে হবে। তৈরি হয়ে নে। হ্যাঁ, আর যদি কোনো জুতসুই কাপড় থাকে সেটাই পরে নিস। ঠিক আছে বাবা মা, আমি পরে নেব। দিনটি এভাবেই কেটে যায়। মাঝরাত হতেই গৌরী উঠে পড়ে। এরা যা খুশি করুক, আমি এদের সাথে যাব না। আমাকে এখান থেকে পালাতেই হবে। গৌরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ঘন জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। তখন তাকে লক্ষণ নামের একজন দেখে ফেলে। এটা তো কোনো মেয়ে যে মাঝরাতে পালাচ্ছে। আজ তো বলির পাঠা পেয়েই গেলাম। লক্ষণ তার কাছে যায়
কি হয়েছে মা? তোকে খুব চিন্তিত লাগছে। আর মাঝরাতে এখানে কি করছিস তুই? আমার বাবা মা নেই, ওরা আমাকে অন্য রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করতে চায়। আমাকে মহারাজের কাছে যেতে হবে, আমার বিচার চাই। এখন রাত হয়েছে, সকাল হলেই আমি তোকে মহারাজের কাছে নিয়ে যাব। এখন তুই আমার সাথে চল। জঙ্গলে খুব বিপজ্জনক জানোয়ার আছে যারা তোর ক্ষতি করতে পারে। ঠিক আছে, আমি আপনার সাথে যেতে রাজি। সকালে রাজপ্রাসাদে যাব। গৌরী লক্ষণের সাথে চলতে থাকে। দুজনে চলতে চলতে একটি ঝুপড়ির সামনে থামে। তুই এখানে দাঁড়া, আমি ভেতরে কথা বলে আসছি। লক্ষণ ঝুপড়ির ভেতরে যায়, যেখানে রূপা নামের এক মহিলা বসেছিল। এসো এসো লক্ষণ, এসো এসো, বলো এবার কেন আসা হলো? কোনো ভালো মাল নিয়ে এসেছো নাকি? এবারে খুব ভালো মেয়ে নিয়ে এসছি, কিন্তু আমার 50টি সোনার মোহর চাই। ঠিক আছে দিয়ে দেব, আগে মেয়েটাকে তো দেখাও। লক্ষণ বাইরে যায়। গৌরী চলে এসো, ঘরের ভেতরে এসো। গৌরী ভয়ে ভয়ে ঝুপড়ির ভেতর যায়। থুক, থুক। আরে এই তো একদম কুচকুচে কালো রে, একে দেখতে কে আসবে? হ্যাঁ, মুজরায় তো সুন্দরী মেয়েরাই চলে, এমন মেয়েকে কে দেখবে বলো দেখি? কালো হয়েছে তো কি হয়েছে, গুণী মেয়ে। আজকাল লোকদের সাদামাটা আর গুণ পছন্দ। বাজার বদলাচ্ছে, তাই মেয়েও বদলাতে হবে। আপনারা কেমন কথা বলছেন? আমাকে এখানে কেন এনেছেন? আমাকে যেতে দিন, আমি এখানে থাকবো না। ঠিক আছে, এর জন্য 40টা মোহর দেবো আর কি। হ্যাঁ ঠিক আছে, ওটাই দাও। রূপা 40টি মোহর দিয়ে দেয়। গৌরী পালানোর চেষ্টা করে। কোথায় পালাচ্ছিস বিন্দু? এই বিন্দু, মেয়েটাকে নিয়ে যা, ভালো করে সাজিয়ে দে, কাল মুজরা আছে। এই মেয়েটাকে নাচাবো। বিন্দু গৌরীকে ধরে নিয়ে যেতে থাকে। না, এমন করবেন না, ভগবানের দোহাই, আমাকে ছেড়ে দিন। আমি নাচতে চাই না, আমার বিচার চাই, আমাকে এখান থেকে যেতে দিন। কিন্তু কেউ তার কথা শোনে না এবং গৌরীকে বন্দি করে রাখা হয়। অন্যদিকে রাজপ্রাসাদে রাজা সূর্যদেব আর রানী সুমিত্রা বিষণ্ণ হয়ে বসেছিলেন। তখন প্রতিবেশী রাজ্যের রাজা ভানুদেব আর রাজকুমার আর্য দরবারে আসেন। তাদের দেখে রাজা রানী ঘাবড়ে দাঁড়িয়ে পড়েন। মহারাজ ভানুদেব, আপনি পুরো 18 বছর পর এলেন। আপনি এত চিন্তিত আছেন কেন মহারাজ? আপনার মনেই আছে নিশ্চয়ই 18 বছর আগে আমরা কি কথা দিয়েছিলাম। যখন রানী অন্তঃসত্ত্বা ছিলেন তখন আমরা এখানে এসেছিলাম। আজ 18 বছর পূরণ হয়েছে। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি এবং রাজকুমারের বিয়ে আপনার রাজকুমারের সাথেই দিতে চাই। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমার রাজকুমারী তো জন্ম নিতেই চুরি হয়ে গেছে। এ কি করে হতে পারে? কেউ রাজকুমারীকে কিভাবে চুরি করতে পারে? কিন্তু এখন আমাদের কথার কি হবে? আমি সারা রাজ্যে ঘোষণা করে দিয়েছি যে আমার ছেলের বিয়ে আপনার মেয়ের সাথে ঠিক হয়েছে। এখন আমরা রাজ্যে ফিরে মুখ দেখাবো কি করে? মহারাজ, আপনি জানেন না, আমরা 18 বছর ধরে মেয়ের শোকে বেঁচে আছি। এটা আমাদের জন্য খুব কঠিন। বাবা, আমার রাজকুমারী যদি কোথাও থাকে তবে আমি নিজেই তাকে খুঁজে আনবো। হ্যাঁ পুত্র, এটাই পরম্পরা। যে রাজকুমারীর সাথে যার বিয়ে ঠিক হয় সেই তাকে খুঁজে আনে। তুমি তোমার রাজকুমারীকে যেখানেই থাক খুঁজে বের করো, আমরা তাকে সম্মানের সাথে আমাদের ঘরের বউ করে আনবো। রাজকুমার, আপনি আমার মেয়েকে খুঁজে দিন। আমি অনেক বছর ধরে ওকে খুঁজছি, কিন্তু কোনো খোঁজ পাইনি।